জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রুকসানা আনজুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন, আছেন এনডিএম এর চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাথে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব। জনাব এমরান সালেহ প্রিন্স, কোন রাজনৈতিক দল কোন ইস্যুতে একমত হয়েছে কিংবা দ্বিমত হয়েছে সেসব দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। কারো কোনো বিষয় সংশোধনী থাকলে সেটা তারা দিতে পারবে। আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছা তুলে ধরা। কোনো দল চাইলে 100 প্রস্তাবের মধ্যে 98টিতে রাজি হতে পারে, আবার কোনো দল 2টিতেও রাজি হতে পারে। এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা পরবর্তীতে ঠিক করব। এই বিষয়গুলো নিয়ে সকলের মতামতের ভিত্তিতেই তৈরি হবে জুলাই সনদ বা জুলাই চার্টার। সেই সনদে সব দলের স্বাক্ষর থাকবে। কথাগুলো গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। আপনারা কি বিপদে পড়ে গেলেন কিনা? কেননা কি চান আর কি না চান সেটা এখন ওয়েবসাইটে দলিল হয়ে থাকবে। আগে যেমন যেটা 90-এর সময় হয়েছিল, এরশাদ সরকারের পতনের পর আপনারা 3 জোট যে রূপরেখা দিয়েছিলেন সেটা ক্ষমতায় আসার পর আপনারা প্রায় সবগুলো দলই ভুলে গিয়েছিলেন। এবার মনে হয় ভুলে যাওয়ার আর সুযোগ থাকছে না। দেখুন, ধন্যবাদ আজকে শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো কালকে যে বৈঠক, সেই বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দিয়ে অংশগ্রহণ করেছিল। এখানে ববি হাজ্জাজ সাহেবও সেই বৈঠকে ছিলেন, এবং সেখানে কি হয়েছে, কি কথাবার্তা বলেছেন, আমি যেহেতু ছিলাম না, আমার থেকে ববি হাজ্জাজ সাহেবই এটা ভালো বলতে পারবেন। তবে আমাদের এখানে লুকোচুরির কিছু নেই। আমরা কোনটা দলিল হয়ে থাকবে, কোনটা জনগণ জানলো, কোনটা জনগণ জানলো না, এই ভয়ে বিএনপি ভীত নয় বা শঙ্কিত নয়। আমরা ওপেন, আমরা যা বলার আমরা বলেছি, যা বলার তারা বলছি, এবং যা বলার তা বলবো। এখানে রাজনীতি যেহেতু করি, এখানে ভয়ের কোনো কিছু নেই। দেশ এবং জনগণের জন্য যা ভালো, যা সুন্দর, যা কল্যাণ বয়ে নিয়ে আসবে, এবং দেশে একটি মানে সাম্য, মানবিক এবং বৈষম্যবিহীন একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, এবং বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠা হবে, সেটাই আমরা গ্রহণ করব। আমাদের আপনারা জানেন যে বিএনপি যখন আন্দোলন করছিল অপর রাজনৈতিক দলগুলোকে নিয়ে, তো সেই 2016 সাল থেকেই আমরা এই সংস্কারের কথা বলে আসছিলাম। আজকে যারা সংস্কারের কথা বলতে বলতে অনেকের হয়তো গলা ভেঙে যাচ্ছে, তখন কিন্তু তারা কেউ সংস্কারের কথা বলে নাই, বা তখন তাদেরকে আমরা এইসব অন্য কোনো কথা শুনি নাই। তাই বলে তাদের মুখ থেকে এখন শুনবো না, সেটাও কিন্তু প্রত্যাশা করি না। আমরা 2016 সাল থেকে এটা বলে এসেছি, এবং 2017 সালে 2018 সালে নির্বাচনের আগে কিংবা 2021 সালে আমরা যেই রাষ্ট্র মেরামতের রূপরেখা যেগুলো দিয়েছিলাম, এবং প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা উপস্থাপন করা হয়েছিল রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসাবে। তখন আন্দোলনরত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমরা একত্রে বসে আমরা 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছি, এবং সেই সময় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে এই 31 দফা শুধু 31 দফায় নয়, এর মধ্যেও আরও যদি ভালো কোনো প্রস্তাব আসে আমরা সেগুলি সন্নিবেশিত করব এবং সেগুলো আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পর আমাদের 5ই আগস্টের আগে আমরা যে সব সভা সমাবেশ, বিক্ষোভ, জনগণের সাথে মত বিনিময় করেছিলাম, সেখানে কিন্তু ভালো ভালো অনেক প্রস্তাব এসছে। এবং 5ই আগস্টের পরে আমাদের 3টি সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তারা সারা বাংলাদেশের চষে বেরিয়েছে, এবং তারা সেখানে প্রতিনিধি সভা করেছে, জনগণের কাছে গেছে, বিভিন্ন হাট বাজারে গেছে, সাধারণ কৃষকের সাথে কথা বলেছে, যুবকের সাথে কথা বলেছে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছে। তারাও কিন্তু সেখান থেকে বেশ কিছু ভালো প্রস্তাব তুলে নিয়ে এসেছে। এই সকল
প্রস্তাবের আলোকেই কিন্তু আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা সেটা আমরা তৈরি করেছি। তাই বিএনপির এখানে ভয় পাওয়ার কিছু নেই। ওয়েবসাইটে গেলেই যে কোনটা আমরা মানে পছন্দ করব সেটা আমরা ধরা খেয়ে যাবো কিনা এটা ঠিক না। আমি মনে করি যে আমাদের থেকেও ভালো প্রস্তাব ববি হাজ্জাজ দিতে পারেন, আমাদের থেকেও ভালো প্রস্তাব শারমিন দিতে পারেন, কিংবা আমাদের মানবেন্দ্র দেব দিতে পারেন। আমরা দেশ জাতি জনগণের যদি কল্যাণ চাই, ভালো চাই, অবশ্যই সেগুলো গ্রহণ করব। সেই গ্রহণ করার মানসিকতা আমাদের আছে। বিএনপি সবসময় আমরা সংস্কার করে আসছি সেই 75 থেকে এই পর্যন্ত। আপনি তিন জোটের রূপরেখার কথা বলেছেন, হ্যাঁ 3 জোটের রূপরেখা ছিল, সব বাস্তবায়ন করতে পেরেছি তা না, আবার কোনোটাই বাস্তবায়ন হয়নি তাও কিন্তু না, কম হয়েছে। সেই কারণে কি ভয় পান না যে বাস্তবায়ন কম হলেও জনগণ আসলে ক্ষমা করে দেয় আপনাদেরকে? দেখেন সেই সময় যে রাজনীতি ছিল সেই রাজনীতি কিন্তু এখন নেই। এখন কিন্তু রাজনীতি এখন অনেক ওপেন, জনগণ অনেক সম্পৃক্ত, আমরা দায়বদ্ধ। আমরা এতবার বলেছি, আমি যে একটু আগেই বললাম 2016 সাল থেকে আমরা বলে এসেছি। আপনার সেই 3 জোটের রূপরেখার মধ্যে 4-5টা ইস্যুতে আমরা করতে পারি নাই, এটা আমাদের দুর্বলতা। আগে জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন না, এখন অনেকটাই এই কথা আমি বলছি না। আপনি কি আমি আমার কথাটা একটু শুনেন তারপর আপনি বলেন। আমরা জনগণের কাছে দায়বদ্ধ ছিলাম না তা না, বিএনপি অলওয়েজ জনগণের কাছে দায়বদ্ধ। এখন আরো বেশি দায়বদ্ধ। এখন অবস্থার প্রেক্ষিতে মানুষ এখন রাজনীতির পরিবর্তন চায়, রাষ্ট্রের পরিবর্তন চায়, এবং এই জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকেও আমাদের পরিবর্তনের পথে হাঁটতে হবে এবং রাজনৈতিক নেতাকর্মীদেরকেও মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সেই কারণেই আমরা বলছি, আমরা কিন্তু এই যে 31 দফা প্রণয়ন যে হয়েছে, এটা শুধু কি বিএনপি বা এই যে আপনার ধরেন অন্যান্য দল তারা একত্রে বসে এক টেবিলই করে ফেলেছে। এই 31 দফা প্রণয়নের আগে আরও ধরেন 2-3 বছর আগে থেকে আমরা বিভিন্ন অংশীজনের কাছে গিয়েছি, বোদ্ধাদের কাছে গিয়েছি, রাজনীতি নিয়ে যারা ভাবেন, যারা চিন্তা করেন, দেশকে নিয়ে যারা চিন্তা করেন, তারা আমার দলের মতবাদের বিরুদ্ধে হলেও তাদের মতামত আমরা গ্রহণ করেছি। অনেক ভাবনা চিন্তা করে আপনাদের 31 এবং শুধু এটা না, আমার বেগম খালেদা জিয়া 2017 সালে যে ভিশন 2030 দিয়েছিল, বা এখনো সেটা আমরা গ্রহণ করি বা এটা আমরা ওন করি, সেই ভিশন 2030 প্রণয়নের সময়ও আমি নগণ্য একজন ব্যক্তি ছিলাম, যেখানে আমরা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিভিন্ন জনের কাছ থেকে আমরা সেই প্রস্তাবগুলো নিয়ে এসেছিলাম এবং সেটা গ্রহণ করেছি। আসবো আবার আপনার কাছে। নিশ্চয়ই মানবেন্দ্র দেব, নির্বাচনের পর দলগুলো আগের অঙ্গীকার অনেক সময় মনে রাখে না। নজির আছে 90 এরশাদ পতনের আগে 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, সেখানে কি কি ছিল একটু মনে করিয়ে দিই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, রেডিও টিভির স্বায়ত্তশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন নিশ্চিত করা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন বাতিল করা সহ আরো কিছু। কি হয়েছে আমরা দেখেছি, মনে আছে আমাদের। জুলাই চার্টারে সকল মতামতের ভিত্তিতে যা হবে তাতে সব দলের স্বাক্ষর থাকবে। এই স্বাক্ষরের ফলে নির্বাচনের পর এই সনদ ভুলে যাওয়া রোধ হবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। এখন যেটা হচ্ছে আমাদের যে পুরনো অভিজ্ঞতা, সেই পুরনো অভিজ্ঞতা হচ্ছে যে যদি এরকম করেই চলতে থাকে তাহলে সেটা ভুলে গেলেও কেউ কিছু মনে করবে না, এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে। এখন সংস্কারের আলাপ হচ্ছে, ঐক্যমতের আলাপ হচ্ছে, কিন্তু আসলে কি সংস্কারের পথে, সেইটা একটু ভাবনার বিষয়। এখন যেইভাবে ধরেন বিগত রেজিমের, লাস্ট রেজিমের বিষয়টা আমরা যেইভাবে বলি, যেই টোনে যেইভাবে কথা বলা হতো সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, এই একটা থ্রেটের সুরে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। যে ব্ল্যাকমেইলিং, থ্রেট, এইটা ব্ল্যাকমেইলিং করে, থ্রেট করে কি আপনি রাজনীতির সংস্কার করবেন? অসম্ভব। এর জন্য যে সাংস্কৃতিক লড়াইটা দরকার, সেই লড়াইটা সবাই মিলে এবং সম্পৃক্ততা, যার জন্য সংস্কার। থ্রেট কে করেছে? আপনি ধরেন যে এই যে বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বললেন যে আমরা এবার এটা এরকম করে দেব, মানে ওই 3 জোটের রূপরেখায় স্বাক্ষর ছিল না, প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাক্ষর ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয়েছে। কিন্তু আপনি ধরেন যে এরকম করে মানে পুলিশিং করে আপনি রাজনীতির সংস্কার করতে পারেন না। ভয় দেখিয়ে যে এটা কি রাজনৈতিক দলগুলোকে থ্রেট করা হচ্ছে, এবার কিন্তু আর নড়তে পারবেন না, আমরা কিন্তু এটা দিয়ে দেবো। আচ্ছা, এইটাকে আপনি থ্রেট মনে করছেন? এইটা ধরেন যে রাজনৈতিক শক্তিগুলোকে এক ধরনের আমি কি বলবো, এটারে এক ধরনের ইগনোরেন্সের মধ্যে নিয়ে, এক ধরনের তাচ্ছিল্যের মধ্যে নিয়ে এই রাজনৈতিক সংস্কার করা যায় না। এবং এই জিনিসটা আসলে যারা রাষ্ট্র চালাচ্ছেন এখন, এই অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি কিন্তু আসলে মিডিয়াতে যখন তাদের বক্তব্য দেখি, তার মধ্যে আমি কিন্তু
বিগত রেজিমের যেই অ্যাপ্রোচ বিহেভিয়ার তার মধ্যে কোনো তফাৎ দেখি না। তাই হ্যাঁ, সেই ক্ষেত্রে যে ইভেন সাংবাদিকদেরকে থ্রেট করতেছে যে আপনারা জানেন না, তো যেই সুরে বলছেন, আগের প্রধানমন্ত্রী যেই সুরে বলছেন, এটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাপ্রোচটা একটু সফট, ডেলিভারিটা একটু সফট, কিন্তু শব্দ বাক্যগুলো কিন্তু সফট নয়। তো এইটা করে কিন্তু আপনি সেই সংস্কার এটারে মানে কনফাইন করতে পারবেন না। তার জন্য মানে এই ইনভলভমেন্স দরকার, এই থ্রেট করে না। আপনি যদি কনসেনসাস হয় তাহলে না মানার কোনো জায়গাই তো নাই। যদি আপনি ডেমোক্রেসিরে এখানে এনশিওর করতে পারেন, গণতন্ত্র এনশিওর করতে পারেন, রাজনৈতিক দলগুলো বাধ্য সেই সংস্কারের মধ্যে আসতে এবং সেটাকে মেনে নিতে। সুতরাং মানে এই যে যত আলোচনাই হচ্ছে সেখানে মূল জায়গাটা হচ্ছে গিয়ে গণতন্ত্র। গত 15 বছরের শুধু না, আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রামটা ছিল গণতন্ত্রের জন্য, এবং তারপরের 54 বছরের সংগ্রামও কিন্তু সেই গণতন্ত্রের জন্য। কিন্তু সেইটা যারাই ক্ষমতায় যাচ্ছে তারা বা যেই বন্দোবস্ত পরিবর্তনের কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে সেই জায়গায় আসলে বন্দোবস্ত পরিবর্তনের লক্ষণটা দেখা যাচ্ছে না। এটা একটা খুব মারাত্মক উত্তর পরিষ্কার। জি, ববি হাজ্জাদ, প্রেস সচিব শফিকুল আলম জুলাই চার্টারের ব্যাখ্যায় বলেছেন 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে, সেটা হবে জুলাই চার্টার। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দাবি করেছিল, সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সরকারি ঘোষণাপত্র দিবে, বিএনপি যখন আপত্তি তোলে। এরপর বলা হলো তারা জুলাই ঘোষণাপত্র তৈরি করবে না, ছাত্ররা যে প্রস্তাব দিবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্র হবে। এখন জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রেস সচিব যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে কি মনে হয় না যে জুলাই ঘোষণাপত্রের সংজ্ঞা পাল্টাচ্ছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিকোল, এবং আপনাকে সহ বিজ্ঞ সমালোচক যারা আছেন এবং যমুনার পর্দায় যারা দেখছেন এবং দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শফিকুল আলম সাহেব, মাননীয় প্রেস সচিব মহোদয় সুন্দর কথা বলেছেন। জুলাই চার্টার নিয়ে কথা বা প্রোক্লেমেশন নিয়ে কথা গত বছরের শেষ থেকে শুরু হয়েছে। তখনও আসলে আমার কাছে পরিষ্কার ছিল না এটার মাধ্যমে আমরা কি প্রকাশ করতে চাই। এখনও আমার কাছে পরিষ্কার না। আপনি বললেন বিএনপি এটাতে বাধা দিয়েছে, কিন্তু যদ্দূর আমার মনে পড়ে বিএনপির সাথে আরও অনেক দল বাধা দিয়েছে, যে দলের ভেতরে জামাত ইসলামও ছিল বাধা দিয়েছে, যেটা সঠিক হবে না। সো জামাত ইসলামের আজকে এখানে কেউ নেই, সো তাদের নাম নেননি হয়তো সেই কারণেই। যাই হোক, কিন্তু জুলাই চার্টারে কি থাকতে পারে তার থেকে আগে হলো যে এই 6টা কমিশনের সাথে যে ঐকমত্য কমিশনটা গঠন হলো, গতকাল আমরা আলোচনায় বসলাম। সেই আলোচনায় কিন্তু আমরা পরিষ্কার ঠিক করতে পারিনি যে কিভাবে আমরা সব একমতে পৌঁছতে পারবো। আমার দলের পক্ষ থেকে আমি একটা প্রস্তাব জানিয়েছিলাম যে প্রত্যেকটা কমিশনের যতগুলো রিপোর্ট আছে, এবং রিপোর্টগুলো কিন্তু বেশ বড়, আপনার আই থিঙ্ক এটা কোনটা ছিল, আপনার আই থিঙ্ক নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টই 1100 না 1200 পাতা ছিল। সো এই 6টা কমিশনের এতগুলো রিপোর্টে কতগুলো তারা নতুন সংস্কার প্রস্তাব নিয়ে এসছেন। আমি যদিও শর্ট যে 10 পাতার যে রিপোর্টটা তারা মাসখানেক আগে বের করেছিলেন, ওটা পড়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু এই 1200 পাতারগুলো এগুলো আমার পড়ার এক সৌভাগ্য হয়নি। তো এটাতে তারা কিভাবে ভাঙবেন আমি তাদেরকে সাজেশন একটা দিয়েছিলাম গতকাল, যে সবগুলো ধারার ভিত্তিতে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, গতকাল যাদেরকে দাওয়াত জানানো হয়েছিল, এদের সবার প্রতিনিধি চেয়ে আমরা ভোটিংয়ে দিই জিনিসগুলো, যেই জিনিসগুলো ভোটে পাস হবে সবার ইউনানিমাসলি, সেই জিনিসগুলো আমরা, আপনি এটা জুলাই চার্টার বলেন, আপনি কনসেনসাস বলেন, আপনি সর্ট অফ কি বলেন না, মীমাংসিত বলেন। ভোট কি রাজনৈতিক দলগুলোর ভোট নাকি একদম জনসাধারণের ভোট? না, রাজনৈতিক দলগুলোর ভোট, কারণ রাজনৈতিক দলের সাথেই যেহেতু বসতে চেয়েছেন ঐক্যমত। হ্যাঁ, কারণ জনসাধারণের ভোট দিতে হলে তো অ্যাকচুয়াল ভোট দিতে হবে ভাই। অ্যাকচুয়াল ভোট তো আমরা চাইছি, সেটা তো দিতে চাচ্ছেন না, সেই কারণেই রাজনৈতিক দলকে ডেকেছেন। তো রাজনৈতিক দলের ভোট, কারণ এগেন গতকালের আলোচনাটা বা গতকালের আয়োজনটা ছিল যে আমরা কিভাবে কনসেনসাসে পৌঁছতে পারি, এবং সেই জায়গাটায় যতজনের আলোচনা, স্পেশালি সরকার পক্ষ থেকে যে আলোচনাগুলো এসেছে, এখানে কনসেনসাসে পৌঁছানোর আলোচনা অনেক করা হয়েছে, কিন্তু প্রসেসটা করা হয় নাই। আপনি বলবেন চলেন সবাই একসাথে বসি, একমত হই, একমত হওয়ার প্রসেসটা কি, এটাও তো ঠিক করতে হবে।
তো সেই জায়গায় আমি বলেছিলাম যে আমরা সব ভোট করতে পারি, যেগুলো মীমাংসিত হয়ে যাবে কনসেনসাস, তার বাইরে যেগুলো মীমাংসা আসা যেতে পারে সেগুলো নিয়ে আমরা আরো কিছু আলোচনা করতে পারি এক একটা ধারা ধরে। যেগুলো মীমাংসা আসা যাবে না তার জন্য আর আমরা তাহলে 6 মাস 1 বছর বসে থাকতে পারি না, এবং অনেক কিছুতেই আমরা একমত হব না ভাই। কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়াটা কি আপনার কাছে ভোটিং এর মতো মনে হয়নি? যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে ওয়েবসাইটে দেয়া থাকবে, আপনি চাইলে 98টাতে একমত হতে পারেন, 2টাতে না, দ্বিমত প্রকাশ করতে পারেন। এটাই অত্যন্ত দুঃখজনক। ওনারা বারবার রেজাল্টগুলো ওয়েবসাইটে দিয়ে দিক। রেজাল্টগুলো ওয়েবসাইটে কেন দিতে হবে? ওয়েবসাইটে তো এমনি যাবে, আপনাদের সবার যমুনা টিভির ওয়েবসাইটে চলে যাবে, প্রথম আলো, সমকাল, জনকণ্ঠ সবার ওয়েবসাইটে চলে যাবে, যুগান্তর সবার ওয়েবসাইটে চলে যাবে। সেটা পাবলিক রেকর্ডে এমনিও চলে যাবে। তারা পাবলিক রেকর্ডে দিয়ে দিক কোন দল কোনটার জন্য হ্যাঁ ভোট দিয়েছে, কোন দল কোনটার জন্য না ভোট দিয়েছে, আপনার ওই যে কনসেনসাস কোনগুলোতে এসেছে কোনগুলোতে আসেনি, এবং কোন দলগুলো ভোট দেয়নি বলে আসেনি, জনগণের কাছে প্রতীয়মান হয়ে যাবে। তখন জনগণ যখন আগামী নির্বাচনে ভোট প্রদান করবে তখন জনগণ বলতেই পারে যে বিএনপি এগুলো আমরা চেয়েছিলাম, তারা এগুলোতে না ভোট দিয়েছে, তাদেরকে আর ভোট দিব না। বা আমার দলের কথা বলতে পারে এনডিএম, এগুলো আমরা চেয়েছিলাম, ভোট দেব না। কিন্তু কার কাছে আপনি চাবার জন্য ওয়েবসাইটে দিবেন? আপনি তো আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, তাহলে এইটা তো আমরা নিজেরা ভোট দিতে পারি, ওয়েবসাইটে কেন ভোট দিতে যাব? যেমন এই যে এই কমিশনগুলো যখন তাদের রিপোর্টগুলো তৈরি করে, এবং এখানে এটা বলবার জন্য কমিশনের অনেকে আমার উপরে মন খারাপ করেছেন, কাছের সম্পর্ক যে কারণে, কিন্তু ওনারা একবারও তো রাজনৈতিক দলের সাথে বসেননি। ওনারা আমাদেরকে চিঠি দিতে বলেছেন। চিঠি, আচ্ছা একটা চিঠি কত লম্বাই আমরা দিতে পারি? তারপর ওনারা তখনও বলেছেন যে ওনারা ওয়েবসাইট খুলে দেবেন যেন 18 কোটি বাংলাদেশের জনগণ ওখানে তাদের মতামত দিতে পারেন। একবারও আমাদের কাছে পরিষ্কার করেন নাই ওনাদের কাছে কি টুলস আছে যে 18 কোটিটা ভাই, 18,000 মতামত যদি আসে সেটা ওনারা কিভাবে ফিল্টার করবেন, এটা একবার আমাদেরকে জানার নাই। সো এই যে এই ঝামেলাগুলো আমরা তৈরি না করে, গতকাল যেমন আলোচনায় ডেকেছেন, এই আলোচনাগুলোই যদি আমরা স্ট্রিমলাইন করে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা কনসেনসাসে পৌঁছতে পারি, সেটাই আমি গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা এবং পুরো ঐক্যমত কমিশনের কাছে আমি প্রস্তাবনা করেছিলাম। জি, সামান্তা শারমিন, গতকালের ঐক্যমতের বৈঠকে কেমন লোক হবে? 150 মানুষ তো হবে, আমি ছবি দেখে যেটা আন্দাজ করতে পেরেছি। সেই 150 মানুষের মধ্যে 3 থেকে 4 জন নারী ছিলেন। বিষয়টি কি আপনার কাছে নজরে পড়েছে? স্বাভাবিক মনে হয়েছে আপনার কাছে? অনেকগুলো বিষয় এসেছে সবার আলোচনায়। তা আপনার প্রশ্নটা দিয়ে আমি শুরু করি। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির কারণে এখানে নারীদের উঠে আসা পলিটিক্যালি এটা বেশ দুরূহ, এবং এটার কারণে এটার একটা বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগের দিকে যদি তাকাই, মানে সহমত আর ভাইয়ের রাজনীতি যেটা ছিল, যে ভাই যদি কনভিন্স না থাকে তাহলে কিভাবে আসবে। আর এখানে যেই কালচারটা আছে যে জায়গা দখল করা, সেটা হচ্ছে মেইল ডমিনেন্সটা বেশি, আপার রাজনীতি হয়েছে। এবং এখানে আমি গুরুত্বপূর্ণ একটা জায়গা বলি, শেখ হাসিনার আশেপাশে কোনোদিন কোনো নারী নেত্রীকে দেখা যায় নাই। সবসময় উনি মানে পুরুষদের সাথেই রাজনীতি করেছেন, কিন্তু নারী নেত্রী ওনারা হচ্ছে যে জায়গাগুলোতে ছিলেন, স্পিকার ছিলেন খুবই গুটি কয়েক। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ সাহারা খাতুন ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ যেটা লক্ষ্য করার মতো, সংরক্ষিত নারী আসনের নামে এখানে নারীদেরকে পলিটিক্যালি বিকাশ করার যে জায়গাটা, সেইটা দেখেছি যে একেবারেই ভুলণ্ঠিত হয়েছে। এবং সংরক্ষিত করার মাধ্যমে এখানে শুধুমাত্র উমেন এম্পাওয়ারমেন্টের কথাটা বড় বড় করে বলা হয়েছে, কিন্তু তাদের যে পলিটিক্যাল অ্যাসপাইরেশন, নারীদের পলিটিক্যাল অ্যাসপাইরেশন রাজনৈতিক মাঠে প্রকাশ করার জন্য কোনো ধরনের সুযোগ ছিল না, বরঞ্চ সেটাকে মেইল ডমিনেন্সের মাধ্যমেই এটাকে একরকমের আবহ দেওয়া হয়েছে যে এখানে নারীদের সুযোগ করে দিচ্ছি, তাদের ব্যানারের সামনে রাখা হচ্ছে, তাদেরকে দিয়ে বিভিন্ন প্রোগ্রাম নামানো হচ্ছে, কিন্তু মোটা দাগে তাদের যে ন্যাচারাল পলিটিক্যাল গ্রুমিং সেটার জন্য কোনো ব্যবস্থা ছিল না। সেটাকে এনজিওকরণ করা হয়েছে, এবং সেই সাথে দেখা গেছে যে শেখ হাসিনা কোনো ধরনের নতুন নারী নেতৃত্ব তুলে আনার জন্য দলের মধ্যে এবং অন্যান্য জায়গায় তাদের যে পেরিফেরি আছে, পলিটিক্যাল স্ফিয়ার আছে আওয়ামী লীগের, সেখানে নতুন নারী নেতৃত্ব তৈরির কোনো ব্যবস্থা ছিল না। গতকাল আওয়ামী লীগ ছিল না ওখানে, আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো ছিল। সেই বাকি দলগুলোর মধ্যে নারী পলিটিক্যাল স্ফিয়ার, আপনাদের দল থেকে আমি ওখানেই আসছি, আমি একটা জায়গা ব্যাখ্যা করলাম। এখন যেটা পরবর্তীতে যেটা দেখা গেছে যে আওয়ামী লীগের যেটা রাজনৈতিক সংস্কৃতি, সেটা তো 15 বছরের একটা আবহ তৈরি করে রেখেছে পুরো বাংলাদেশে, এবং এইটার আবহ আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে একদম 71-এর পর থেকে
একটা রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা আছে এবং এইটা এখন এসে একদম ফ্যাসিস্ট কাঠামোতে পরিণত হয়েছে, তাই না? আমরা তো কাঠামোটা এখনো চেঞ্জ করতে পারিনি, আমরা তো কেউ বলছি না যে কাঠামোটা পরিবর্তন হয়েছে, মানুষগুলোর কিছু কিছু মানুষ চলে গেছে, সেটারও বিচার হয়নি। তার মানে এখানে ক্লোজারটা কিভাবে হবে, মানে এটার পুরো ইমানসিপেশন, একদম কাঠামো থেকে বেরিয়ে আসার ব্যাপারটা কিভাবে জনগণের ঘটবে, সেটার জন্য পুরো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। এবং নারীদেরকে এখানে পুরো মেইন স্ট্রিম, এখানে শুধুমাত্র নারী দলের প্রধান হিসেবে রাজনীতি করা মেয়েদের, এবং এইটা আসলে কোনোভাবেই সলভ করবে না, নারী নেতৃত্বকে সামনে তুলে আনার ক্ষেত্রে এটা কোনোভাবেই সলভ করবে না। বরঞ্চ মেইন স্ট্রিম রাজনীতিতে শুধুমাত্র কোনো ধরনের কোটা আকারে না রেখে মেইন স্ট্রিম রাজনীতিতে মেয়েদেরকে উঠে আসতে হবে। আমি কি অন্য কোনো বিষয় অ্যাড্রেস করতে পারি নাকি আপনার প্রশ্ন? অবশ্যই। আচ্ছা, এখানে কিছু বিষয় এসছে যে ওয়েবসাইটের মাধ্যমে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, সেখানে ওয়েবসাইটের মাধ্যমে যেটা জনগণের কাছে প্রকাশ করার জায়গাটা যেটা বলেছেন, এইটা এত বছর পরে বাংলাদেশের জনগণের কিছু মানে রাজনৈতিক দলগুলোর অ্যাকশনগুলো একদম লাইমলাইটে দেখার, একদম লাইভ দেখার একটা সুযোগ বাংলাদেশের মানুষের হচ্ছে। এইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট না করে আসলে পারছি না, কারণ আমরা মনে করি এটা কিভাবে করবে সেই প্রসেস নিয়ে আলাপ হতে পারে। ববি ভাই যেরকম বললেন, এটা নিয়ে আলাপ হতে পারে, প্রসেসটা কিরকম হবে আমরা আরো সুনির্দিষ্ট চাই, আমরা আরো ভালো করে জানতে চাই, আমাদেরকে প্রক্রিয়াটা জানান। শুধুমাত্র এইভাবে 150-200 জন মিলে বসে তো আসলে আলাপে পৌঁছানো যাচ্ছে না, তো এটার প্রক্রিয়াটা আমরা জানতে চাইতে পারি। কিন্তু এইটা যে বাংলাদেশের হিস্ট্রিতে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ মনুমেন্টাল কাজ হচ্ছে, এটা আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং ঐক্যমত্য কমিশন, এরকম একটা কমিশন গঠন যে সম্ভব হচ্ছে, এটাও কিন্তু অভ্যুত্থানের কারণে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে 6টা-8টা কমিশন দেখেছি, তাদের প্রস্তাবনা এসেছে। এটা কিন্তু বাংলাদেশে যেটা আমরা বলছি নতুন স্বপ্ন, সেটার একটা হোপ তৈরি করছে। এখন এই হোপটা কাজে লাগানোর সুযোগ এসেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। আমরা মনে করি যে যেই বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির কথা আমি পূর্বে বললাম, শুধুমাত্র নারীদেরকে তুলে আনার ক্ষেত্রে না, এখানে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পুরোটাই হচ্ছে একটা মানে যেটা কাজ করবে না, জনগণের অ্যান্টি পিপল একটা রাজনৈতিক সংস্কৃতি, সেটাকে প্রো পিপল করার সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু উদ্যোগ এসেছে। এবং এখানে যাদের মানে ভবিষ্যতের রাজনীতি যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে ইয়াং পিপলকে এবং উইমেনকে এবং হচ্ছে যারা মাইনরিটি আছেন সবাইকে কিভাবে আমরা মেইন স্ট্রিম পলিটিক্সে ইনক্লুড করতে পারি এবং দলগুলোতে ইনক্লুড করতে পারি, সেটার একটা ধারণা এবং ধারা প্রয়োজন। জি, তার মানে আমি যদি আমার প্রথম প্রশ্নে ফিরে যাই, আপনাদের দলে নারীদের অংশগ্রহণ বা নারী নেতৃত্বের যে এগিয়ে যাওয়া, সেটা তো আপনারা সুনিশ্চিত করবেন। আমরা আমাদের নাগরিক কমিটির জায়গা থেকে আমরা যেটা করেছি সেটার সিস্টেমটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে আমরা একদম মানে বলে দিয়েছি যে 25% পার্টিসিপেশন থাকতে হবে। এখন এই 25%টা শুনতে কোটার মতো শোনায়, কিন্তু এইটা আমরা এমন ভাবে ফর্মুলেট করেছি যাতে করে যে কোনো ধরনের লিস্টিং, আমরা দেখবেন যে কিছুদিন পর পরে আমাদের কমিটি এক্সটেন্ড হয়, যে কোনো ধরনের লিস্টিং এ ন্যাচারালি যাতে 25% মিনিমাম থাকে। তবে আমরা এখানে 25%টাকে কোটা হিসেবে দেখি না, আমরা বরঞ্চ এটাকে দেখি যে নিশ্চিত করার লক্ষ্যে এটা যাতে রানিং থাকে, যাতে করে আরো বেশি অ্যাটলিস্ট 50% পর্যন্ত আমরা টার্গেট করতে পারি। 25% ন্যূনতম থাকবে, সেটা 50% পর্যন্ত যেন হয়, সেটা আপনারা এনশিওর করবেন। সৈয়দ এমরান সালে প্রিন্স, জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন জুলাই চার্টারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। শফিকুল আলম জুলাই চার্টারের ব্যাখ্যা দেন, তিনি বলেছেন, সেটা আমি আগেও বলেছি, যে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে, সেটা হবে জুলাই চার্টার। বিএনপিও জুলাই ঘোষণাপত্র দিতে চেয়েছিল, প্রেস সচিবের এই ব্যাখ্যার পর কি বিএনপি আর ঘোষণাপত্র দেওয়ার মতো সুযোগ বা প্রয়োজন আছে কিনা? বিএনপির তো একটা মতামত থাকবে না, আলাদা করে আপনারা আবার জুলাই চার্টার করবেন? আমরা সেটা যদি প্রয়োজন হয় আমরা প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করব, সেখান থেকে যদি ওনাদের এই চার্টারের যেগুলো নেওয়ার ওনারা ভালো মনে করবেন সেগুলো নিবে। আমরা তো সব দলের সাথে আলোচনা করছি এই চার্টার নিয়ে, নট অনলি বিএনপি। তার মানে বিএনপি আলাদা করে আমরা এটা যদি প্রয়োজন হয় সেটা তো বিএনপি, এটা তো বিএনপি। আর আপনি যেটা বলেছেন যে জুলাই চার্টারের উপর নির্ভর করবে কবে নির্বাচন, ইট ইজ অ্যাবসলিউটলি রং। জুলাই চার্টারের উপর নির্ভর করবে না, এটা তো বলাই হয়েছে আমাদের, তিনি পরে ব্যাখ্যাও দিয়েছেন না এটা মানে এটা তো যে আমাদের মানবেন্দ্র দেব যে কথাটা বললেন যে এটা চাপ, একটা থ্রেটমূলক যে একটা কথাবার্তা, যে জুলাই চার্টারে সাইন না হলে ওদের নির্বাচন হবে না, বিষয়টা কিন্তু তা নয়। জুলাই চার্টার মানে একটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা বিষয়, একটা দলিল, সেই দলিল তো থাকবেই, এটা তো আমরা অস্বীকার করছি না, থাকতেই পারে। সেটা প্রয়োজন হলে বিএনপিও আলাদা করে দিবে, তাই তো, যদি প্রয়োজন হয়।
আমরা তো নিজেরাই একটা তৈরি করছিলাম, জি, আমরা তৈরি করছিলাম সেটার আলোকে, যেটা নিয়ে এই যে জুলাই চার্টার নিয়ে আপনার যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির এই কি বলে শহীদ মিনারে তারা একটা প্রোক্লেমেশন দেওয়ার জন্য তারা একটা ঘোষণা দিল, স্বাভাবিকভাবে তখন আপনি যেটা ববি হাজাজ বলেছেন, নট অনলি বিএনপি সহ সকল রাজনৈতিক দল, প্রায় সকল, সব বলবো না, প্রায় সকল রাজনৈতিক দল এটার বিরোধিতা করেছিল। এটা চার্টার যদি দিতে হয় গভর্নমেন্টকে দিতে হবে, গভর্নমেন্ট সেটা বলেছে। তো তখন যখন ডাকা হয়েছিল আমাদেরকে বলা হয়েছিল সেটার উপর একটা মতামত দেওয়ার জন্য। আগের দিন এটা মেইলে পাঠিয়ে দিয়ে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলা হয়েছিল পরের দিন যে এটা মতামত দেওয়ার জন্য। এটা তো অ্যাবসলিউটলি, এটা তো একদম রং একটা মানে প্রসেস। আপনি এত বড় একটা জিনিস দলিল করবেন, আপনি বলছেন প্রোক্লেমেশন, যে প্রোক্লেমেশন হবে কিনা আমি জানি না, ডিক্লারেশন হতে পারে বা প্রোক্লেমেশনও হতে পারে, সকলের সাথে আলোচনার সাপেক্ষে সেটা হবে। তো এত বড় একটা জিনিস দিলেন, আপনি 24 ঘন্টা আগে হোয়াটসঅ্যাপে দিয়ে তারপর বলবেন যে কালকে এসে এটার উপর মতামত দেন ফাইনাল, এটা তো হতে পারে না। তখন আমরা বলেছি আমার এই যে আপনার এই আগস্ট বিপ্লবের মানে 6 মাস পর এসে এটার এই মুহূর্তে প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে আমাদের বক্তব্য আছে, এবং আমাদের বক্তব্য ছিল হোয়াই নট, এটা আগস্টের 30 তারিখেই হতে পারতো সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। 8 তারিখে যেহেতু গভর্নমেন্ট ফর্ম হয়েছে, 15 তারিখেও হতে পারতো। তখন না হয়ে আপনি এতদিন পরে যখন করবেন, এই এতদিন মধ্যে আমাদের ঐক্যের কিন্তু একটা কি বলবো, ফাটল বলবো না, এটাকে কি বলবো, ঐক্যের গড়বড় হয়েছে, কিছুটা তো মানে নরম হয়েছে, ওই যে নড়চড় হয়েছে, কি আটুনিটা তো একটু। আচ্ছা, আমি একটা কথা বলি। আজ বিকেলে সামান্থা একটি কথা বলেছেন, সেটা কি ঐক্যের নড়বড়ের মানে স্বরূপ কিনা। তিনি বলেছেন বিকেলবেলা শাহবাগের একটা অনুষ্ঠানে, এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে চাচ্ছে নির্বাচনের দিকে, আমরা বলতে চাই আমরা দেখেছি বারংবার দাবি উঠেছে বিচার এবং সংস্কারের, আমরা দেখছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কার মুখোমুখি দাঁড় করাতে চায়, বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড় করাতে চাই নির্বাচনকে। সামান্থা বলেছেন আপনারা কেন টেবিল ঘোরাতে চান? আমরা টেবিল ঘোরাতে চাই না, টেবিলকে সঠিক পথে আমরা নিতে চাই। বিএনপি সহ যারা রাজনীতি আমরা করছি এতদিন, আমরা জনগণের সাথে থেকেই তো এই পর্যন্ত রাজনীতি করছি। আজকে এসব কথা বলে ঐক্যকে দুর্বল করার একটা মানসিকতা তৈরি করা হচ্ছে বা একটা পথ তৈরি করা হচ্ছে, এটা কোনোভাবেই এটা লক্ষ্য হতে পারে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গত পরশুদিনই তিনি বক্তব্যে বলেছেন, আমাদের ওই জুলাইয়ের এই আন্দোলনের মধ্য দিয়ে 15 বছরের যে ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে আমাদের যে নিজেদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যকে কখনো বিনষ্ট করা যাবে না। এবং সংস্কার এবং নির্বাচনের বিষয়ে আমরা যেটা বলছি, এটা কখনো একটা আরেকটার মুখোমুখি না, এটা সমানতালে চলবে, এটা আগেই বলেছি। আজকে যে সংস্কারের কথা বলে আমরা 6টা মাস যে নষ্ট করলাম, এই যে আপনার ববি হাজার যে কথা বলেছে, আমি একমত তার সাথে, যে কমিশন গঠন করা হয়েছে, অনেক বিষয়ে তো আমরা ওই কমিশনের সাথে বৈঠকেই আমরা ওইটা ফয়সলা করে ফেলতে পারতাম, 80% ফয়সলা হয়ে যেত। কিন্তু তখন কমিশন যখন করা হলো, যাদেরকে নিয়ে করা হলো তাদেরকে বলা হলো আগে কমিশন রিপোর্ট দিবে, দেন এটা আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে বলবে। কমিশন যখন বসলো তখনই রাজনৈতিক দলগুলোর সাথে যদি আলোচনা করতো, তখন আপনার 80 ভাগ সমস্যার সমাধান হয়ে যেত। আজকে আমরা 20 ভাগ নিয়ে আলোচনা করতে পারতাম। এই যে সময়টা ক্ষেপণ হয়েছে, আমি বলবো এটাকে নির্বাচনকে প্রলম্বিত করার একটা পথ কিনা, সেটা আমার মনে সন্দেহ আছে। এই নির্বাচন প্রলম্বিত করা যাবে না। নির্বাচন যতই প্রলম্বিত হবে, সংস্কারও তত প্রলম্বিত হবে, এবং এখানে এই যে ফ্যাসিবাদী শক্তি তারা লাভবান হবে, তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। তারা দেশে বিদেশে বসে দেশের এই যে মানে এই যে আন্দোলনের যে ফসল, আজকে গণতন্ত্রের পথে যে নতুন করে আমরা যাত্রা শুরু করেছি, যে গণতন্ত্রের রূপান্তরের পথে যে আমরা যাচ্ছি, সেখানে তারা তো নানান ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে আমরা দেখি নাই? তারা হরতাল পর্যন্ত দেখে দিয়েছে, অবরোধ পর্যন্ত দেখে দিয়েছে, তারা লিফলেট বিতরণ করছে। তো এইটা তো তাদের একটা বড় ধরনের সেই সুযোগটা হয়েছে আজকে। হ্যাঁ, আমরা তো এটা চাই না, আমরা এই ফ্যাসিবাদ ফিরে আসুক, এটা আমরা চাই না। এই জন্যই আমরা বলেছি আমাদের মধ্যে ঐক্যটা জোরদার রাখতে হবে, যে ঐক্য গড়ে উঠেছে রক্তের উপরে ভিত্তি করে, এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা সংস্কার এবং নির্বাচনের পথে আমরা নিশ্চয়ই। রাজমন্তা শারমিন, আজ শাহবাগে নারী সমাবেশে আপনি বলেছেন নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, নারীরা রাজনীতির মাঠে নেমেছে, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন। নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আন্দোলনের নারীরা রাজপথে সর্বোচ্চ সাহস দেখিয়ে বিপ্লবী ও বিদ্রোহী রূপ দেখিয়েছে, শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাস্তায় সোচ্চার ছিল। নাসির উদ্দিন পাটোয়ারি আপনাদের
কমিটির আহ্বায়ক, তিনি বলেছেন নারীদের ক্ষমতায়নে নতুন যে রাজনৈতিক দল আসবে তারা কাজ করবে। ফ্যাসিবাদকে বিদায় করতে নারীরা আন্দোলনে নেমেছিল। নারীদের উপর যে নির্যাতন চালাচ্ছে এসব নির্যাতন বন্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নারীদের নীতি নির্ধারণী পর্যায়ে আনার আহ্বান জানিয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত নারীদের সংসদে চাই আপনি বলেছেন। আর আপনি কিছুক্ষণ আগে বললেন যে 25% নারী যেন আপনাদের নতুন দলে জায়গা পায় সেটা নিশ্চিত করবেন। আচ্ছা, নতুন দলের সদস্যরা স্যানিটারি ন্যাপকিনকে কি হিসেবে দেখবে? গোপন পণ্য নাকি এসব নিয়ে ভাববার সময় আপনারা আসলে পাননি? দেখেন, আমরা আমাদের নতুন দলের যে আমরা যেরকম করে ভাবছি, আসলে আমরা তো প্রত্যেকটা একটা নতুন দলকে একটা রাষ্ট্রের সমস্ত কিছু নিয়েই ভাবতে হবে এবং সেটা নিয়ে বক্তব্য থাকতে হবে। আমরা মূলত মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এইটাকে আমরা খুবই গুরুত্বের সাথে দেখব, এবং সেই সাথে এখানে নারীদের যে মানসিক স্বাস্থ্যের যে অবনমন ঘটেছে এবং এটা যুগের পর যুগ ধরে উপেক্ষিত হচ্ছে, এবং শুধুমাত্র নারীদের না, এখানে আসলে সকল শ্রেণী পেশার লোকেরই এটা আছে। কিন্তু যদি আপনি স্পেসিফিক্যালি বলেন নারীদের এখানে মানসিক স্বাস্থ্য এবং তাদের যে গর্ভকালীন যে সমস্যা, সেই সাথে তাদের যে বয়সন্ধিকালের সমস্যা, এগুলো তো একটা বড় প্রবলেম। এবং এটার কারণে আমরা দেখা যাচ্ছে যে আমরা পুষ্টিকর খাবার, এগুলো আমাদের এটা মূল রাজনীতির উপাদান হতে হবে। পুষ্টিকর খাবার আমাদের আপনাদের দল কিভাবে দেখে স্যানিটারি ন্যাপকিনকে? যদি স্বাস্থ্যের বিষয়টা দেখি, স্বাস্থ্যের সাথে কানেক্টেড যে কোনো উপাদানই আমাদের দলের যে কার্যক্রম এবং তাদের যে মতাদর্শ সেটার সাথে কানেক্টেড থাকবে। এখন পার্টিকুলার কোনো ধরনের পণ্যের বিষয় না, স্যানিটারি ন্যাপকিনের বিষয়টা হচ্ছে একদম মেয়েদের একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এটা এমন একটা বিষয় যে এটা উপেক্ষিত করার কোনো উপায় নেই। এবং আমরা যদি বলি যে এটাকে গোপন পণ্য হিসেবে ট্রিট করলে যদি এটা মেয়েদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যে উপকৃত হয় নাকি এটা আরো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করে, এটা বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করবে যদি এটাকে আমরা এমনভাবে উপেক্ষিত করতে থাকি এবং এটাকে আমরা গোপন পণ্য এবং এটা নিয়ে কথা বলা যাবে না, এটা নিয়ে সচেতন করা যাবে না, এই জায়গাগুলো যদি আমরা এভাবে দেখতে থাকি তাহলে পরবর্তীতে আমরা যে স্বাস্থ্যকর যেই জাতি গড়ে তোলার যে কথাটা আমরা বলবো সেটা আসলে তো সম্ভব হবে না। এই জায়গাগুলো নিয়ে আমাদের আলাপ করতে হবে। বইমেলায় যে ঘটনাটি ঘটেছে আপনি নিশ্চয়ই জানেন, স্যানিটারি ন্যাপকিন নিয়ে, সেখানে গোপন পণ্য বলে একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনারা জাতীয় নাগরিক কমিটি আপনারা নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, আপনারা তো নানান বিষয় নিয়ে কথা বলেন। এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আপনাদের তরফ থেকে কাউকে কথা বলতে দেখলাম না, নাকি বলেছেন কেউ? আমি দেখিনি। আমাদের সকল বিষয়ে আমরা একদম তড়িৎ গতিতে অ্যাড্রেস করতে পারি, সবসময় বিষয়টা তা ঘটে না। আমরা এটা দেখেছি, আমরা এটা নিয়ে আমাদের একটা সিস্টেম আছে। আমরা সবসময় যে কোনো বিষয় নিয়ে আমরা কিছুটা ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে নিয়ে যাই। যে কোনো বিষয় তড়িৎ গতিতে যদি রিয়্যাক্ট করতে হয় সেটা হচ্ছে এক ধরনের রিপারকেশন তৈরি হয়। আমরা মনে করি যে প্রত্যেকটা বিষয় যদি দায়িত্বশীল জায়গা থেকে কেউ প্রেস রিলিজ দিতে চান, দায়িত্বশীল জায়গা থেকে মন্তব্য করতে চান, তাকে অবশ্যই ব্যক্তিগত জায়গা থেকে হলেও একটা ইনভেস্টিগেশন করা উচিত হবে। এবং আমাদের কমিটির এটার একটা সিস্টেম যে আমরা যে কোনো বিষয়ে যখন মন্তব্য করতে হবে আমরা একটা ইনভেস্টিগেশন করি, সেই ইনভেস্টিগেশনটা চলমান আছে। জি, আপনাদের নতুন দলের শীর্ষ পদে নাহিদ ইসলাম থাকবেন এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেলেও দ্বিতীয় প্রধান পদটি নিয়ে নাকি মতকে পৌঁছতে পারছেন না আপনারা, এবং এরকম কথাও বেশ আলোচনা চলছে যে আক্তার হোসেনকে মাইনাসের চেষ্টা করা হচ্ছে, এরকম আলোচনা গণমাধ্যমের খবরেও বিভিন্ন সূত্রের বরাতে এমন কথা কিন্তু বেশ আলোচনা হচ্ছে। দল গঠনের আগেই মাইনাসের কথা হচ্ছে, নেতৃত্ব নিয়ে কারাগারের কথাও বলছেন কেউ কেউ। আপনারা নতুন ধারার রাজনৈতিক দল করতে চান, নতুন রাজনীতির চর্চা করতে চান, কিন্তু গতানুগতিক রাজনীতির ধারা মেনেই করতে চান কিনা, মানে পদ নিয়ে বিতর্ক উন্মুক্ত নয় কেন? আমরা উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে দেখি যে যেভাবে ডিবেটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়। আপনারা আধুনিক রাজনৈতিক দল, মধ্যপন্থার রাজনৈতিক দল করতে চান, আপনারা কেন এরকম ওপেন ডিবেট না করে এরকম আন্ডার দ্য বিনিথ, মানে সবার সামনে কেন আনছেন না বিষয়? না, এক্ষেত্রে তো আমরা খুবই ওপেন। আমাদের এখানে ফোরাম আছে কি আমি আপনাকে বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্বাহী কমিটি আছে এবং তাদের একটা 158 জন সমন্বয়কের একটা ফোরাম আছে, এবং আমাদের নাগরিক কমিটির অর্গানোগ্রাম আছে, এবং সেই সাথে এটার একটা এক্সিকিউটিভ বডি আছে এবং সেটার একটা জেনারেল বডি আছে। তাহলে এই যে ফোরামগুলো, এগুলো ছাড়াও তো বাংলাদেশে অনেক মানুষ আছে। এখন মানে পদ নিয়ে কারাকারি, এটা তো আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য নয় এবং আমরা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেইনি। কিন্তু কিছু মানুষ যদি ফেসবুকে নিজের মতো করে কোনো কিছু বলে, সেটা তো সাংগঠনিক বক্তব্য হিসেবে তারা উপস্থাপন করছেন না। তাহলে যে কোনো ব্যক্তির মন্তব্যের দায় এত বড় একটা জেনারেল বডি প্রত্যেকে কেন বহন করবে? এটা তো কোনো যৌক্তিকতা নেই। এবং এখানে আপনি যেটা বলেছেন, ইভেন নাহিদ ইসলামের আহ্বায়ক হবে কি হবে না, আহ্বায়ক নামক পদটা থাকবে কি থাকবে না, আমরা তো আজকেও একটা সাধারণ সভা করেছি। আমরা সবার কাছ থেকে জানতে চেয়েছি তারা কি ধরনের পার্টি স্ট্রাকচার পছন্দ করবেন। সবার
কাছ থেকে যদি আমরা কনসেনসাস না পাই তাহলে তো আমরা এই কাজগুলো আগাতে পারছি না। এবং আমরা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি উই মিন ইট, এবং আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য নতুন পার্টি স্ট্রাকচারও আমরা ভাবছি। সেটা যদি কতটুকু সম্ভব হবে কি হবে না, আমরা তো জনমত জরিপে মানুষের কাছে যাচ্ছি এবং তাদের কাছেও আমরা এটা ইনফর্মালি জিজ্ঞেস করছি, ফর্মালিও জিজ্ঞেস করছি, এবং আমাদের ফোরামগুলোতে আমরা আলাপ করছি। সবগুলো কনসেনসাসের ভিত্তিতে আমরা সবাইকে জানিয়ে দিব যে আমাদের পার্টি স্ট্রাকচার কেমন হবে এবং কারা কারা এই দায়িত্বশীল পদগুলোতে আসছেন। ববি হাজ্জাজ, গত 8 ফেব্রুয়ারি রাত থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে রোববার পর্যন্ত 9 দিনে সারা দেশে 4780 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে এই অভিযানে নারী ও বৃদ্ধরাও গ্রেফতার হচ্ছেন। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আমরা জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন দেখেছি সেটা বলা হয়েছে যে এই সরকারের আমলেও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেটা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বলা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না সেটাকে বা কারা নিশ্চিত করবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস আমি জাস্ট বলি যে জাতীয় নাগরিক কমিটির যেটা তারা বলেছেন 25% নারী তারা ইনশিওর করতে চেষ্টা করছেন, এই প্রচেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করি আপনারা এটা ধরে রাখতে পারবেন। আমরা অনেকে অনেক প্রচেষ্টা সত্ত্বেও সবসময় নারীর নেতৃত্ব ইনক্লুড করতে পারি না আমাদের দেশের সামাজিক অবস্থার কারণে। আপনারা তরুণরা একটা দল করছেন, আপনারা যেন এই জিনিসটা শক্তভাবে ধরে রাখতে পারেন। 25% না হলেও যত শতাংশ ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনার মতো নারীরা যেন এগিয়ে আসে, এটা আমরা দেখতে চাই। আপনারা একবার এগিয়ে আসতে পারলে সবার সাহস ওই জায়গাটায় যদি যোগাতে আমরা পারি তাহলে সব জায়গায় হয়তো নারী নেতৃত্ব বা নারী পলিটিক্যাল পার্টিসিপেশন আরও বেড়ে যাবে। তবে আমরা এটাও দেখতে চাই যে নারী রিলেটেড কোনো ইস্যুতে যেন শক্তভাবে আপনারা কথা বলতে পারেন, মানে আমাদের ইতস্তত বোধ করতে না হয় যে স্যানিটারি ন্যাপকিন নেসেসারি না আননেসেসারি, স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর। এবং এটা নিয়ে যেমন মনে করেন প্রথমবার যখন নারী ফুটবল ম্যাচ নিয়ে আক্রমণ হলো তখন আমরা জোরদারভাবে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকার শক্ত কোনো অ্যাকশন কেন নেননি, এবং দ্বিতীয়বার যখন হলো তখন আবার আবেদন জানিয়েছি শক্ত কেন অ্যাকশন কেন নেননি। কারণ একটা পর্যায়ে সরকার যদি শক্ত অ্যাকশন নিতে ব্যর্থ হন তখন আবার নাগরিকদের উপরে চাপ আসে যে ওই যে মব জাস্টিসের আমরা কমপ্লিট বিরোধ, সেই মব জাস্টিস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সো আমি সরকারের প্রতি আবার আহ্বান জানাবো। আমি আপনার এই শোর মাধ্যমে আজকের এই বইমেলার ঘটনাটা জানতে পারলাম। আমি আপনার এই শোর মাধ্যমে সরকারের কাছে শক্ত আহ্বান জানাবো যে এটার প্রতিকারের ব্যবস্থা করা হয়। বইমেলাও এর আগে একবার আমরা দেখেছি আরেকটা বই স্টলে আক্রমণ হয়েছে, যে বই স্টলে যেই লেখকের বই নিয়ে আক্রমণ হয়েছে সেই লেখককে আমি পছন্দ করি না, সেটা ভিন্ন বিষয় ভাই। আমি তার বই কিনে পড়বো না, আমি তার বই কিনে পড়ার পর পছন্দ করি না, সেটা ভিন্ন বিষয়। আমি অনেকের বই পছন্দ নাও করতে পারি, কিন্তু বাক স্বাধীনতা আজকে 2 বছর আগে আমার বই ব্যান করেছিল শেখ হাসিনার আওয়ামী লীগ, তখন আমরা কিছু বলতে পারি নাই। আজকে আমরা ওই জায়গায় আসছি যে অন্য কারো বই যেন ব্যান না হইতে পারে সেটার জন্য আমরা শক্তভাবে দাঁড়াবো। এবং এইটা এখন সরকারের প্রতি আহ্বান জানাই, বইমেলা থেকে শুরু করে সব জায়গায় বাক স্বাধীনতা, নারীদের পলিটিক্যাল প্র্যাকটিস বা যে কোনো কিছু স্বাধীনতা বা স্পোর্টস বা যে কোনো অঙ্গনে পার্টিসিপেশনের স্বাধীনতা, এটা নিশ্চিত যেন সরকার করে। আপনি ডেভিল হান্টের কথা জিজ্ঞেস করেছেন, ডেভিল হান্ট নিয়ে জাস্ট ছোট্ট করে একটু বলছি। ডেভিল হান্ট হয়তো 6 মাস আগেই প্রয়োজন ছিল, বাট তবুও যে কোনো একটা সৎ প্রচেষ্টা, ইতিবাচক প্রচেষ্টা, দেরিতে হলেও সেটাকে সাধুবাদ জানাই। তবে এটা কত ভালোভাবে হচ্ছে এটা দেখাটা প্রয়োজন। কারণ ডেভিল হান্টে এই যে প্রথম এক সপ্তাহ পর বললো যে 11 জন যে আটক করেছেন তাদের হাতে 31,000 কোটি টাকা জিম্মি ছিল। আবার এখন আপনি বলছেন যে সেটা 4,500 মতো তারা অলরেডি আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন, কিন্তু আমরা এখনো বড় বড় আওয়ামী লীগের নেতাদের নাম দেখছি না। আমরা এখনো বড় দাগে আওয়ামী লীগের পার্লামেন্টের সংসদে 14, 18, 24 যাদেরকে বসিয়েছিল তাদের দেখছি না। আওয়ামী লীগের ক্যাবিনেটে যারা ছিল তাদের দেখছি না। এখনো যারা সরকার পরিচালনায় সহযোগিতা করছে, মানে পুলিশ বাহিনী থেকে শুরু করে সচিবালয় বলেন বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় বলেন, সেই জায়গায় যারা আওয়ামী দোসর ছিল, যারা আওয়ামী লীগের অতপ্রুতভাবে সহযোগিতা করেছে, তাদের কোথাও সরানোর কোনো বা এই ডেভিল হান্টের আওতায় আনার কোনো সময় থাকলে আমি আবারও আপনার কাছে ফিরবো। বাকি অতিথিরা যদি একটু ছোট ছোট করে উত্তর দেন। মানবেন্দ্র দেব, গতকাল ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন প্রথম পর্বের একটা অভিজ্ঞতা হলো সরকার দেশের জনগণের ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুটোই পেয়েছে। পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ মানে ক্ষমতাচ্যুতরা সুবিধা করতে পারছে না। বহু গল্প করার চেষ্টা করছে কিন্তু কোনো গল্প টেকাতে পারছে না। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে গল্প চালাতে পারলো না। এখন না হয় গল্প চালাতে
পারলো না তিনি বলেছেন। কিন্তু টাঙ্গাইলে লালন স্মরণোৎসব বন্ধ, নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ হয়েছে, টাঙ্গাইলে ভালোবাসা দিবসে ফুল বিক্রি করার দোকান ভাঙচুর, বসন্ত বরণ অনুষ্ঠান স্থগিত হয়েছে, উত্তরায় বসন্ত উৎসব বন্ধ হয়েছে, ঘুড়ি উৎসব বন্ধ হয়েছে, টাঙ্গাইলে মাজার ভাঙা হয়েছে ৮০টির বেশি, খুলনা বিশ্ববিদ্যালয় সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, জীবনানন্দ দাস একাডেমি ভবনের নাম পাল্টানো হয়েছে, বইমেলার স্টল বন্ধ হয়েছে, আর আজকে তো ন্যাপকিনকে গোপন পণ্য দাবি করে চিঠি চালাচালি হয়েছে। এসব যদি একসাথে করে কেউ তুলে ধরে আন্তর্জাতিক বিশ্বে, তখন কি এরকম করে প্রধান উপদেষ্টা বলতে পারবেন যে গল্প চালাতে পারলো না? মানে এই ধরেন আমার প্রথম পর্বের আলোচনায় একটু শ্লেষ কিন্তু ছিল, তো সেটা কিন্তু কন্টিনিউ থাকবে এবারও। এখন ধরেন যে সাতক্ষীরায় উদীচীর বইমেলায় উদীচীর স্টল ভাঙা হয়েছে, এখানে ঢাকার বইমেলায় স্টল ভাঙা হয়েছে, আজকে স্যানিটারি ন্যাপকিন নিয়ে যেটা করা হলো, এবং সেটা ববি ভাই তো বললেনই যে জয়পুরহাট সহ বিভিন্ন জায়গায় নারী ফুটবল টিমের যে টুর্নামেন্টগুলো বন্ধ করে দেওয়া হলো তৌহিদি জনতার নামে, এবং সেইখানে কিন্তু সেই ডেভিল হান বা অমুক তমুক এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি না। এবং ববি ভাই খুব কারেক্টলি বললেন, এই যে ৪,৭৮০ জন লোক ধরা হলো, তাদের মধ্যে কারা আসলে প্রকৃত ডেভিল বা জেনুইন ওই ডেভিল, ওই মাত্রার ডেভিল কি আছে, তাদের প্রোফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তারা মবের কাছে এই জায়গায় ব্যর্থ হয়, কিন্তু যখন ওই ৬,০০০-এর ওপর নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা লড়াই করে, সেদিন যখন একটা কোলে একটা শিশুকে নিয়ে মা মিছিলে এসেছে এবং জলকামানের শিশুটা পড়ে যাচ্ছে, সেই ভয়ঙ্কর চিত্রটা জুলাইয়ের ওই ফ্যাসিস্ট আক্রমণের চাইতে কোনো অংশে কম নয়, একই রকম। এবং এই ভয়াবহ, আমরা যদি দরজা জানলা বন্ধ করে বলি যে কেউ দেখছে না, বিষয়টা কি তাই হয়? বিষয়টা তাই হয় না। এবং ফ্যাসিস্ট বিদায় হয়েছে হয়তো, কিন্তু ফ্যাসিজম কি বিদায় হয়েছে? এই প্রশ্নটা কিন্তু থাকলো। এবং সরকার সামান্তা ঠিকই বলেছে যে অনেকগুলো উদ্যোগ, অনেকগুলো ইনিশিয়েটিভ, কিন্তু এই ইনিশিয়েটিভটা বাক্য বচনে সীমাবদ্ধ রয়ে যাচ্ছে কি না? কারণ আমি ডেমোক্রেসির কথা বলতেছি, আমি বাক স্বাধীনতার কথা বলতেছি, আমি নারী অধিকারের কথা বলতেছি, কিন্তু বইমেলাই হোক, নারী ফুটবলারদের ইস্যুই হোক, বসন্ত উৎসব বন্ধ করাই হোক, মানে এইটা কোনোভাবে কি গণতন্ত্রকে বা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, যেটা নিয়ে বারবার প্রেস সচিব মহোদয় বা প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা বলেন, সেটার সাথে কোনোভাবেই কি যায়? এর জবাব বহির্বিশ্বে তারা কেমন করে ক্যাম্পেইন করলো, ব্র্যান্ডিং করলো, সেটা কতখানি টিকবে না জানি না। তবে বাংলাদেশের হিস্ট্রি কিন্তু লাঠির ডগাটা ঘুরে যেতে পারে। সেই লাঠির ডগাটা যখন আমরা ইত্যাদি শিক্ষকদের দেখেছি, আমরা এই ৬,০০০ নিয়োগ বঞ্চিত শিক্ষকদেরকে দেখছি মানে প্রতিনিয়ত, আজকেও তাদেরকে বেধড়ক পেটানো হয়েছে, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড। এই সাউন্ড গ্রেনেড, এই শব্দগুলোর সাথে বাংলাদেশের মানুষ কিন্তু এই গত জুলাই অগাস্টে কিন্তু তারা এগুলোকে মোকাবেলা করেছে। এবং এর আগেও কিন্তু যদি আপনারা খেয়াল করেন, শিক্ষকদেরকে প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারে, শাহবাগে গত ১৫ বছরে কি বসে থাকতে দেখেছেন? বিভিন্ন পর্যায়ে মাধ্যমিক, বেসরকারি, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক বা এনজিও স্কুলগুলা, এই শিক্ষকদের কিন্তু বসে থাকতে দেখেছি, মার খেতে দেখেছি, এবং সেটা কিন্তু রিপিট টেলিকাস্ট হচ্ছে। তো এই যে রিপিট টেলিকাস্ট, লাঠির ডগাটা ঘুরে গিয়েছিল জুলাই অগাস্টে, কিন্তু আমরা যদি ভাবি যে দরজা জানলা বন্ধ করে আমাদের ব্র্যান্ডিংটা প্রপার হচ্ছে, বা তথ্যটাই কি আমরা সঠিক পাচ্ছি? কারণ যেই ইউএনের যেই রিপোর্ট, বাবু ভাই নিশ্চয়ই দেখেছেন, প্রিন্স ভাই সামান্থারা তো দেখেছে বটেই, যে তার হাফ, যতটুকুন আপনার পছন্দ হয়েছে ততটুকুন আপনি খবরের কাগজে দিলেন বা অনুবাদ করে দিলেন, বাকিটুকুন তো দিলেন না। তো এরকম করে কিন্তু
আপনি এটা দরজা জানালা কন্টেইন বন্ধ করে না দেখার ভান করার কোনো সুযোগ নেই। জি, না, হ্যাঁ, সৈয়দ ইমরান সালে প্রিন্স গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিএনপি তো বিভিন্ন সময় বিভিন্ন দাবি জানিয়েছে। তারা গত বছরের আগস্ট মাসের 6 তারিখ দাবি জানিয়েছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন চাই, এরপর তারা দাবি জানিয়েছিল 6 মাসের মধ্যে নির্বাচন চাই, পরে তারা দাবি জানিয়েছিল 5ই আগস্ট 2025-এর মধ্যে নির্বাচন চাই, এখন তারা বলছে জরুরি সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন চাই। আবার তাদের কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। বিএনপি আগে একটা জায়গা ঠিক করলে জাতির জন্য ভালো হয়। আমরা তো ভিন্ন ভিন্ন বক্তব্য পাচ্ছি, আপনারা কবে একটা জায়গা ঠিক করবেন? ডক্টর শফিকুর রহমান আমার জেল পার্টনার, আমরা একসাথেই জেল খেটেছি এবং পাশাপাশি রুমে ছিলাম, একসাথেই নামাজ পড়েছি, ওনার ইমামতিতেই নামাজ পড়েছি। তো ওনার প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই যে উনি আসলে সঠিক কথাটা বলেন নাই। বিএনপি কখনোই 3 মাসের মধ্যে, আগস্টের পরপরই 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেনি। বিএনপি কখনো 6 মাসের কথা বলে নাই। বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছে ইমরান সালে প্রিন্স, সেটা গণমাধ্যমে আমি এখন গুগলে সার্চ করে দেখেন, বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী আহমেদ, এর বাইরে আমি যে বক্তব্য রাখবো সেটা আমার ব্যক্তিগত দায়, এবং সেটা দলের যে বক্তব্য, ওনারা যা বলবেন সেটা দলের বক্তব্য। আমি বলতেই পারি 5ই আগস্টের কথা, আমি বলতেই পারি 6 মাসের কথা, কিন্তু দল বলেছে প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী সাহেব যখন ওই যে ভারতীয় চাদর পুড়িয়ে ফেললেন তখন যে আপনারা বললেন যে এটা তার নিজস্ব মানে ব্যক্তিগত উনি মতামত। প্রেস কনফারেন্সে যা বলেছেন, এই চাদর পোড়ানোর আগে প্রেস কনফারেন্সে যা বলেছেন সেটা দলের বক্তব্য। এরপরে এসে যা করেছে এটা তার নিজের দায়। যদি তাই হতো তাহলে সেখানে দল সেটাকে মানে অনুমোদন দিত, দল সেটা তার নিজস্ব ব্যাপার, এবং তিনি সেই আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করে ব্যক্তি রিজভী আহমেদ সে কাজটি করেছেন। তো যাই হোক, আমি একটু কথা বলছি। বিএনপি এই ঘটনা মানে এই পরিবর্তনের পর, 5ই আগস্টের পরিবর্তনের পর সর্বপ্রথম আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির ফুল সদস্য তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এসে বলে এসেছেন যৌক্তিক সময়ের মধ্যে আমরা নির্বাচন চাই। এবং বাইরে এসে সাংবাদিকদের, ইমরান সালে প্রিন্স আমার রিসার্চ টিম মাত্রই আমাকে জানালো 7ই আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছেন। এটা যদি উনি বলে থাকেন সেটা আমি জানি না, আমার দলের স্ট্যান্ড আমি জানি। আমরা এখন যেটা বলছি একটু আমি বলতেন, ওই মিটিং থেকে বের হয়ে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা যৌক্তিক সময়, সাংবাদিক আপনারা জিজ্ঞেস করেছিলেন যৌক্তিক সময় বলতে কতদিন, তিনি তখন বলেছেন সেটা অন্তর্বর্তীকালীন সরকারই ঠিক করবে। আমরা যদি এখন কি আপনারা জানেন যে আপনারা কি চান? সময় নেই আসলে। না, আমরা বলেছি এই বছরের মধ্যেই নির্বাচন হতে হবে, এই বছরের মধ্যেই নির্বাচন হতে হবে, কারণ সময় কিন্তু আমরা এখন কিন্তু যৌক্তিক সময় বলেছি, 6 মাস যৌক্তিক সময় ছিল, সেই যৌক্তিক সময় পার হয়ে গেছে। আমরা সংস্কার এবং এই প্রস্তাবনার নামে অনেক সময় ক্ষেপণ করেছি, কিন্তু কাজ কিন্তু কিছু হয়নি। আজকে গণতন্ত্রের যে রূপান্তর, গণতন্ত্রের জন্য 15 বছর এই দেশের মানুষ আন্দোলন করেছে। সামন্ত বলল নারীদের কথা, এই 15 বছর এই আন্দোলন করতে গিয়ে শত নারী জেল খেটেছে, শত নারীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, রাস্তায় তাদেরকে বেধড়ক পেটানো হয়েছে, গরম পানি ঢেলে দেওয়া হয়েছে শরীরের উপরে। তো এরকম তো এই নারীরাও তো আজকেও হয়েছে, রাইট? না, আমি আন্দোলনের কথা বলছি, গণতন্ত্রের সেই আন্দোলনের কথা। তো নারীরা কিন্তু সেই যে আন্দোলন করেছিল একটি নির্বাচনের জন্যই তো করেছিল, নির্বাচনের তো মুখ্য দাবি এটা। সংস্কার আমরা যদি বলতাম 3 মাস তাহলে আমরা তখনই বলতাম, এবং আমরা একটা সংস্কার চাই বলেই বলেছি যৌক্তিক সময়, কারণ 15 বছর আওয়ামী লীগ দেশের যে রাষ্ট্র কাঠামো ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে, সেই রাষ্ট্র কাঠামোকে মেরামত না করে বা নির্বাচনমুখী যে মেরামতটা হবে সেটা না করে আমরা তো নির্বাচন দাবি করছিলাম না। আজকে ডক্টর শফিকুর রহমান সাহেব যে কথাগুলো বলছেন, তো ওনারা তো এক সময় বলেছেন যে পুরোপুরি সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আবার ওনার সেক্রেটারি আবার বলেছেন, বা উনি নিজেও বলেছেন অতি দ্রুত আমরা নির্বাচন চাই। বিভিন্ন জনসভায় বক্তব্যটা এসছে, আপনি যদি বলেন আমি এটা বের করে দেখাতে পারি। তো এইসব কথা আসলে বিএনপির প্রতি তীর না ছুড়ে আয়নায় নিজেদের চেহারাটা দেখা উচিত। আপনি বলছেন আপনার জেলমেটও বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। ববি হাজ্জাদ, আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছেন সরকারিভাবে আওয়ামী লীগকে টেররিস্ট ঘোষণা করা, সেই সঙ্গে তাদের রাজনীতি যেন নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের তদন্তকারী দলের প্রতিবেদনে কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে সুপারিশ রয়েছে। জি, জাতিসংঘ তাদের মতো করে সুপারিশ করবেন, তারা তাদের মতো করে দেখবেন। আমি 30 সেকেন্ডেই বলছি যে
আমি প্রথমত যেটা চেয়েছি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা, টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করবার জন্য যা যা আপনার উপাদান আছে সবগুলো আওয়ামী লীগের ভিতরে আছে, সেটা যাচাই করেই আমি এই আবেদনটা জানিয়েছি। বাকিটা তো সরকারের উপরে, এবং সরকার যদি কিছু না করে আগামীতে কোর্ট তো খোলা আছে, আমরা সেখানেও যেতে পারি। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে।